দর্শক, ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। শুরুতেই জানিয়ে রাখি, ফ্যাক্ট চেকে একটু সময় পরিবর্তন হয়েছে। এখন থেকে প্রতি রোববার রাত 10টায় আপনারা ফ্যাক্ট চেক দেখবেন। সেই অনুযায়ী আমি রোববারই হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার নিয়ে গুজব। আমরা আসলে মূলত সৌদি আরবে শ্রম বাজার নিয়ে বেশ কিছু গুজবের সৃষ্টি হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। এবং কথা বলার আগে আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন ডান দিকে শরীফুল হাসান, তিনি হচ্ছেন একজন অভিবাসন বিশেষজ্ঞ। তারপরে রয়েছেন আলী হায়দার চৌধুরী, তিনি মহাসচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস, বায়রা সংক্ষেপে যাকে বলে। আর আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন তানভীর মাহতাব আবির, তিনি সিনিয়র ফ্যাক্ট চেকার রিউমার স্ক্যানার বাংলাদেশ। জানিয়ে রাখি, রিউমার স্ক্যানার বাংলাদেশ আমাদের সহযোগী। তো এইটা দেখার আগে যে আসলে কি গুজব ছড়াচ্ছে সেটি বলার আগে আমরা বরং একটি ভিডিও প্যাকেজ যদি দেখে নেই, তাহলে দর্শকদের, আমাদের আলোচকদের আসলে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে, তাই তো? মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। এই অঞ্চলে রয়েছে প্রায় 28 লাখ রেমিটেন্স যোদ্ধা। দেশের মোট রেমিটেন্সের 49% আসে তাদের হাত ধরে। উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক রয়েছে সৌদি আরবেও। তবে এই শ্রমবাজারকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। এটি একটি মিছিলের ছবি। বলা হচ্ছে এই মিছিল থেকে সৌদি যুবরাজ সালমানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। সারাহ মেহজাবিন নামে আরেকটি ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করা হয়। দাবি করা হয় ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব থেকে দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। ফিরে আসা প্রবাসী সংবাদের সত্যতা যাচাইয়ের সাথে সম্পৃক্ত ফ্যাক্ট চেক বলছে এগুলোর সবই ভুয়া। এই ঘটনাগুলো সৌদি আরবের সরকার পক্ষ থেকে কোনো ঘোষণা নেই। সৌদি আরব সরকার এই ঘটনার সাথে যোগাযোগ বা যোগসাজশ থাকার কারণে কাউকে পাঠায়নি। এটা সৌদি আরবের একটা সাধারণ ঘটনা। এবং এক্সে যে বা এই জিনিসগুলো নিয়ে যে অপপ্রচারগুলো ছড়ানো হচ্ছে সেটা পুরোপুরি হচ্ছে অপতথ্য। মানে মানুষ জেনে, অনেকে আছে জেনে বুঝেই ছড়াচ্ছে, আর বেশিরভাগ মানুষ সেটা বুঝে না বুঝে শেয়ার করে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের অপপ্রচারকে অর্থনৈতিক ঝুঁকিতে ফেলার চেষ্টা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যারা এই বিষয়টা এইভাবে অপপ্রচার করছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যেরকম নিজের ক্ষতি করছেন তেমনি দেশের ক্ষতি করছেন। এটা টোটাল সমাজ এবং পরিবারের জন্য খুবই ক্ষতিকর হবে। প্লিজ প্লিজ আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এই কাজগুলো, এমন কাজগুলো দেশের স্বার্থে এবং পরিবারের স্বার্থে এই কাজগুলো কেউ করবেন না। অপতথ্য প্রচার বন্ধে সরকারের এখনই পদক্ষেপ নেয়ার তাগিদও দিয়েছেন তারা। তানভীর মাহতাব আবির আমাদের সঙ্গে আছেন আপনি? জি, আমি আছি। আচ্ছা, তো আপনি বলছিলেন, এই যে আমরা স্টোরিটা দেখছিলাম তার মধ্যে আপনারও একটি ছোট্ট ইন্টারভিউ ছিল, যে আপনি বলছিলেন এটি গুজব, ভুয়া, এটি আমরা সুতরাং সেই আলোচনায় না যাচ্ছি। কিন্তু আপনি বলছিলেন যে এখানে কেউ বুঝে কেউ না বুঝে, বুঝে কেউ এটা করছে, বিষয়টা কেমন যদি একটু ব্যাখ্যা করতেন, তারপরে আমরা এই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে যেতাম। আচ্ছা, এটা একটি সম্মিলিত যে ঘটনাগুলো এখন ঘটছে, মানে সৌদি আরব থেকে প্রবাসীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই ঘটনাটা যে সূত্রপাতটা হয়েছিল ইসরায়েলের বিরুদ্ধে যে আমাদের যে বড় সমাবেশ হয়েছিল ওইটার প্রেক্ষিতে, যেখানে বলা হচ্ছিল যুবরাজকে কটাক্ষ করে বিভিন্ন পোস্টার করা হয়েছে। তো এখানে বুঝে যারা শেয়ার করছে, আমি দু একটা ঘটনা বলতে পারি। যেমন টুইটারে বলেন বা ফেসবুকে বলেন, এখানে কিছু গোষ্ঠী থাকেই হচ্ছে যারা বিভিন্ন ঘটনার দিকে নজর রাখে, যারা এই ধরনের ঘটনাগুলোকে প্রোপাগান্ডা হিসেবে ছড়ানোর চেষ্টা করে এবং বহির্বিশ্বে দেখানোর চেষ্টা করে আসলে বাংলাদেশের এই ঘটনাগুলো আসলে কিভাবে ঘটছে, বা বাংলাদেশের বিভিন্ন ঘটনাতে বাংলাদেশে অস্থিরতা বিরাজ করছে। তো এটাও একটা একটা ঘটনা হিসেবে তারা এটা বেছে নেয়, যেটাতে হচ্ছে টুইটারে বা ফেসবুকে এই ধরনের প্রচারণা চালানো হয়। এবং টুইটারে আমরা দেখেছি যে ইংলিশে টেক্সট করে, যাতে হচ্ছে বহির্বিশ্বে নজর কাড়া যায়, এই ধরনের পোস্টগুলো দিয়ে হচ্ছে মানে হচ্ছে এটা ফ্লাডেড হিসেবে ছড়ানো হয়। তো এটাতে অনেক অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছে। আমরা দেখেছি যে এই ধরনের যারা পোস্ট দিচ্ছে, বাংলাদেশি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যারা পোস্ট দিচ্ছিল এই ছবিগুলো এবং বলছিল যে এখানে যুবরাজকে কটাক্ষ করা হয়েছে, তো সেখানে আমরা দেখেছি যে সৌদি আরবের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ক্ষোভ জানানো হচ্ছে। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা।
যে যে কোনো একটা দেশের যদি কোনো একজন অথরিটি বা কোনো একজন উচ্চ পদের কাউকে যদি কটাক্ষ করা হয় বা এটা যদি কেউ দেখে, সে দেশের মানুষরা স্বাভাবিকভাবে এটা প্রতিবাদ করবে। তো আমরা আমরা মনে করি যে যারা এই বাংলাদেশ থেকে এই প্রোপাগান্ডা গুলো ছড়িয়েছে এবং এগুলো প্রচার করেছে, তারা সেক্ষেত্রে সফল হয়েছে এবং সৌদি আরবের অনেক অ্যাকাউন্ট থেকে হচ্ছে এই ধরনের কমেন্ট গুলো দিয়ে ওরা প্রতিবাদ করেছে। ঘটনাটা আসলে এতটুকু পর্যন্ত। এর বাইরে যে আমরা যে প্রোপাগান্ডা গুলো দেখছি যে প্রবাসীদের 8,000 20,000, আমরা আজকে একটা ফ্যাক্ট চেক করলাম যেখানে বলা হচ্ছে 60,000 প্রবাসীকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো আসলে কোনোটারই ভিত্তি নাই। এটা সৌদি আরবের একটা নিয়মিত একটা ঘটনা। প্রতি সপ্তাহে ওরা একটা প্রেস রিলিজ দেয় যেখানে ওরা দেখায় যে এর আগের এক সপ্তাহে কি পরিমাণ মানুষ গ্রেপ্তার হয়েছে। তো এই গ্রেপ্তারের ঘটনাগুলো কিন্তু আসলে সৌদির বিভিন্ন আইন আছে এগুলো লঙ্ঘনের কারণে। এটা বাংলাদেশের যে সাম্প্রতিক যে ঘটনার কথা বলা হচ্ছে যে সৌদি যুবরাজ কটাক্ষ করা আছে, এটার সাথে আমরা প্রেস রিলিজ গুলো দেখেছি, সেখানে এই ধরনের কোনো কিছুই উল্লেখ নেই। মানে এটা তাদের একটা নিয়মিত ঘটনা এবং এটা গত মানে হজের মৌসুমটা যেহেতু এখন আসছে, হজের মৌসুমে এই জিনিসটা আরো বেড়ে যায়। এই জন্য আমরা গতকালকেই দেখলাম তার একটা প্রেস রিলিজ দিয়েছে, লাস্ট যে প্রেস রিলিজটা, সেখানে ওরা বলেছে যে 20,000 ঘটনাতে ওরা গ্রেপ্তার করেছে, যেখানে বাংলাদেশি নামটা কোনো কোথাও উল্লেখ নেই প্রেস রিলিজে। এমনকি এর বাইরে ইয়েমেন বা এই ধরনের কয়েকটা দেশের নাম ওরা উল্লেখ করে দিয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো নাম উল্লেখ নেই। তো তবে হচ্ছে হতাশার বিষয় হচ্ছে এটা নিয়েও প্রপাগান্ডা ছড়িয়েছে, বলা হচ্ছে যে 20,000 প্রবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছে। কারণ প্রবাসী শব্দটা কিন্তু আসলে বাংলাদেশিরা মনে করে যে হচ্ছে প্রবাসী বলতে হচ্ছে বাংলাদেশিদের বোঝায়। এখন প্রবাসী বলতে সে দেশে তো অন্যান্য অনেক দেশেরই আছে, তারাও প্রবাসী। তো মানুষ জি হচ্ছে আসলে নিউজের এই লাইনগুলো দেখে আসলে বিভ্রান্ত হচ্ছে অনেক ক্ষেত্রে। তো এটা হচ্ছে অনেকে না বুঝে শেয়ার করছে। জি প্রবাসী বলতে মানুষ মনে করছে যেটা হচ্ছে বাংলাদেশি প্রবাসী মনে করছে, আসলে কিন্তু 20,000-এর ভিতরে বাংলাদেশি আসলে আছে কিনা এটাই প্রেস রিলিজে বলা নেই। জি জি দুঃখজনক এই কারণে যে এই ফ্যাক্ট চেকার বলছিলেন, আমি শরীফুল হাসান আপনাকে দিয়ে শুরু করব, তারপর আপনার কাছে যাব। দুঃখজনক এই কারণে এই ফ্যাক্ট চেকার বলছিলেন যে এবারে যে প্রোপাগান্ডা এটা সাকসেসফুল হয়েছে, অর্থাৎ সৌদি আরবে যারা রয়েছেন তাদের কেউ কেউ এই যে অবমাননার কথা বলা হচ্ছে এগুলো তারা বিশ্বাস করেছেন এবং প্রতিবাদ করেছেন। আমরা সেই ছবিও পরে দেখব যে কিভাবে ছবি সেটি তৈরি করা হয়েছে, কতগুলো ফেসবুক অ্যাকাউন্ট, আমি নামই বলতে পারি তাদের। আমি দু একজনের নাম বলি, গৌতম সাহা, শারাম হাজামাইন, আব্দুর রহমান, এ ধরনের অ্যাকাউন্ট থেকে এগুলো করা হয়েছে। আমরা টিকটকও দেখেছি, যদিও উনি বলেননি, টিকটকে ওগুলো ছড়ানো হয়েছে। তা আপনি যদি বলেন একটু, এই যে গুজবকারীরা এভাবে সফল হলো এবং এর প্রতিক্রিয়া কি হতে পারে বা আমরা কেন ব্যর্থ হলাম? না, ধন্যবাদ। আমি মনে করি যে আসলে একটা বড় সংকট গত কয়েক বছর ধরে এবং ভবিষ্যতেও চলবে সারা পৃথিবী জুড়ে, বাংলাদেশের মতো দেশে আরও বেশি। সেটা হচ্ছে আসলে কোনটা গুজব কোনটা সত্য সেটা আসলে বোঝা। একটা সময় অনেক মানুষ মনে করতো যা ছাপা হয়, যেখানে হয় সবই সত্য। এখন মানুষ সোশ্যাল মিডিয়া অনলাইনে দেখে। আপনি দেখেন সৌদি আরব থেকে বা মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী বাংলাদেশে ফেরত আসাটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। নানান কারণে প্রতি বছর 80-90 হাজার মানুষ ডিপোর্ট হিসেবে ফেরত আসে এবং তার একটা বড় অংশই সৌদি আরব থেকে ফেরত আসে। এই জন্য আপনি যখন জিজ্ঞেস করছিলেন তো সৌদি বাদশাহ সালমানকে অপমান করার দায়ে মানে ফিরে আসার তো কোনো প্রশ্নই ওঠে না এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই কথাগুলো আপনি বলছিলেন যে আসলে কেন হয়, আমাদের ফ্যাক্ট চেকাররা বলছিলেন ইচ্ছা বা অনিচ্ছাকৃত। বাংলাদেশে আমি সবসময় বলি যে আমাদের আসলে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তাদের একটা বড় অংশ রাজনৈতিকভাবে যাদের একটা অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা রয়েছে। এই একই মানুষ যারা আজকে এগুলো ছড়াচ্ছে, সে হয়তো 1 বছর আগে সরকারের উন্নয়নের কথা ছড়াতো, তারা এখন মনে করে যে এগুলো ছড়ালে বোধহয় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে একটু ব্যর্থ দেখানো যাবে। আবার একই মানুষ যারা এখন এগুলোকে ডিফেন্ড করছে, সে একই মানুষকে তো আপনি অতীতে পেতেন যে আসলে, আমি সবসময় এক কথার সাথে বলি, আপনি অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা যেমন ভালো না, আর আপনি কোনো ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য অন্ধ ঘৃণার দরকার নেই। আপনি যদি মাথায় রাখেন যে দেশ, আমার এই পোস্টটাকে আসলে আমি দেশের উপকার করছি, আমার এই পোস্টটাকে আমি মানবতা বা মানব জাতির উপকার করছি, এই সামান্য জিনিসটা রাখলে, এবং আমি মনে করি যে এই সমস্ত গুজবে বিশ্বাস করা বা না করা সবচেয়ে বড় উপায় হচ্ছে কমন সেন্স। আপনি কমন সেন্স অ্যাপ্লাই করলে কারা পোস্ট করছে বা যে কোনো তথ্য ছড়ানোর আগে লেখার আগে আপনি গুগলে একটা সার্চ দিলে বা নিউজ দিলেই কিন্তু যাচাই বাছাই করা যায়। এবং যারা এগুলো করে তারা বেশিরভাগই আমি বলবো যে শুরুটা যারা করে তারা ইচ্ছাকৃত করে, পরে বাকিরা হচ্ছে ছড়ায় না বুঝে, বুঝে না বুঝে ছড়ায়। এবং এই কারণে কত ভয়াবহ সব ঘটনা ঘটেছে বাংলাদেশে, কারো বাড়িতে আগুন দেওয়া, ভেঙে ফেলা, ভিন্ন ধরনের মানুষকে আক্রমণ করা, এই শুধুমাত্র গুজবের বিশ্বাসে। সে কারণে আমি বলি যে আপনি অনেক আগে, আমরা হয়তো ছোটোবেলা কান নিয়েছে চিলের আপনি গল্প শুনেছেন, আমি এখনও বলবো যে অনলাইনে যা দেখবো, সাধারণ মানুষজন যাই দেখুক না কেন, সেটা ছড়ানোর আগে, সেটা রিয়াক্ট করার আগে যেন অবশ্যই যাচাই করে। আপনার কাছে আসবো, তার আগে আলী হায়দার চৌধুরী, ফ্যাক্ট চেকার বলছিলেন যে এটি শুধু এভাবে নয়,
ইংরেজিতে সাবটাইটেল করে ইংরেজিতে এবং ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, ভেরিফাইড টুইটার রয়েছে, সেখানে সাবটাইটেল করে এটা সরানো হয়েছে। তো বোঝাই যাচ্ছে এটি সংঘবদ্ধ চক্র। এর প্রতিক্রিয়া কি হতে পারে আর আমাদের সতর্কতার জায়গা কি, যদি একটু আপনি বলতেন। হ্যাঁ, নিঃসন্দেহে বিষয়টা অত্যন্ত এই সমকালীন সময়ে অত্যন্ত গুরুত্ব বহন করে। আমাদের এই শ্রমবাজারে এখন একটা মাত্র দেশ খোলা আছে, সেটা হচ্ছে আমাদের সৌদি আরব। এই মার্কেটটাকে আনস্টেবল করতে পারলে আমাদের অর্থনীতিতে একটা আমরা বিপর্যস্ত হব, সেটা তাদের মাথায় রেখে তারা কিন্তু এই গুজবগুলো ছড়াচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি সেদিনও একটা আপনাদের এই একটা টিভির অনলাইনে আমি সেটা রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা প্লিজ এই জাতীয় কাজগুলো করবেন না, এবং যারা এটাকে আবার প্রচার করছেন, রিপ্রোডাকশন করছেন, শেয়ার করছেন, তারা না জেনে না চেক করে সত্যতা যাচাই না করে আপনারা এই বিষয়গুলোকে শেয়ার করবেন না। এখন এখানে একটা আমার বেসিক একটা প্রশ্ন এখানে আমি রাখতে চাই, সেটা হচ্ছে এই যে সৌদি আরব কেন্দ্রিক যখন এই ইস্যুটা যখন আমাদের সামনে আসলো সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন দেখলাম, প্রথমে আমিও একটু শঙ্কিত হয়ে গেছিলাম, যেহেতু এই সেক্টরটাতে আমরা আছি, ভেরি মাচ ইনভলভ, আমাদের একটা মাত্র মার্কেট খোলা, আমরা কিন্তু মানে প্রতি মুহূর্তে শঙ্কিত, যে কোনো ইস্যুর উপরে এই মার্কেটটা কোনো যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমাদের একদম অনেক ডিজাস্টার নেমে আসবে। আমি যখন এটা দেখলাম তখন আমি দেখলাম যে খেয়াল করার চেষ্টা করলাম যে হোয়াট অ্যাবাউট আওয়ার এম্বাসিতে যে আমাদের ফ্রেশ উইংস আছে তাদের ভূমিকাটা কি, মানে সৌদি আরবে তারা কি ভূমিকা রেখেছে, তারা কি কোনো ফ্রেশ নোট দিয়েছে, তারা কি ওখানকার তথ্য সংগ্রহ করে ওখানকার অথরিটির সাথে কথা বলে কিংবা এই জাতীয় কোনো কিছু ঘটনার সাথে করে কোনো প্রেস রিলিজ দিয়েছে, কিংবা আমাদের কাউন্টার পার্ট বাংলাদেশকে কিছু দিয়েছে, বাংলাদেশের পত্রপত্রিকায় এটার কোনো প্রেস রিলিজ দিয়েছে, কিছু দেয়নি, আমাদের নজর কিছু আসেনি। তাহলে আমার এত বড় দেশে যেখানে আমাদের 30 লক্ষ আমাদের শ্রমিক ভাইয়েরা ওখানে কাজ করছে, তাদের নিরাপত্তার প্রশ্ন যেখানে জড়িত, দেশের স্বার্থ যেখানে জড়িত, আমাদের অর্থনৈতিক স্বার্থ যেখানে জড়িত, কারণ সৌদি আরবের সাথে শুধু আমাদের শ্রমিক নিয়ে আমাদের সম্পর্ক নয়, সৌদি আরবের সাথে আমাদের বহুবিধ বহুমাত্রিক কূটনৈতিক একটা ভ্রাতৃত্ব সম্পর্ক রয়ে গেছে। সেখানে আমাদের ভেরিয়াস ইস্যু রয়ে গেছে, ধর্মীয় ইস্যু রয়ে গেছে, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো ইস্যু রয়ে গেছে। যেখানে সার্বিক এই সংশ্লিষ্টতা রয়ে গেছে, সেখানে আমার দূতাবাসের কার্যক্রম কি কি এই তথ্যগুলোকে সত্য মিথ্যা এটা যাচাই করা ইমিডিয়েট দূতাবাসের একটা অ্যাকশন দরকার ছিল। সেই অ্যাকশনটা আমরা কিন্তু আজও অদ্যাবধি আমরা পাইনি। সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রণালয়কে পাঠানো কিংবা পত্রপত্রিকায় পাঠানো যে এই জাতীয় গুজবে কান দেবেন না, এইটা এরকম কোনো ঘটনা সৌদি আরবে ঘটেনি। আমাদের শরীফ হাসান সাহেব যেটা বলেছেন সেটা একদম যথাযথ বলেছেন। যেখানে আমাদের 30 লক্ষ লোক সেখানে আছে, প্রতিনিয়ত এটা রুটিন কাজ, কিছু লোক আসবে কিছু লোক যাবে, কারো ছুটি শেষ, কারো অবৈধভাবে তারা সেখানে বসবাস করছে, তারা দেশে আসতেছে বিভিন্ন থেকে প্রভিন্স থেকে, আবার আমাদের লোক যাচ্ছে প্রচুর। সুতরাং এই আসা এবং যাওয়া এটা রুটিন কাজ। কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে একটা বাল্ক কোয়ান্টিটি আমাদের কর্মী বাহিনীকে অ্যারেস্ট করে দেশে ডিভোট করে দেওয়া, এটা এই জাতীয় ঘটনা না শুধুমাত্র এটা না, ভিডিও ছড়িয়েছে। আমরা কি ভিডিওটা দেখাতে পারবো? হ্যাঁ, আচ্ছা, আমি একটু ভিডিওটা দেখাতে যদি পারতাম। এটা একটা ভিডিও তৈরি করেছে, সেখানে দেখাচ্ছে অনেক বাংলাদেশি, সেটা কি দেখানো সম্ভব? আমরা দেখে আপনারা, সেটা আমি দেখেছি সোশ্যাল ইয়েতে। কিন্তু আমি তো বললাম যে এই জাতীয় ঘটনা আমি পরে আমি সৌদি আরবে যোগাযোগ করার চেষ্টা করেছি, আমাদের সোর্সগুলোর সাথে কথা বলার চেষ্টা করেছি, আমাদের ভাই যারা আছে, ভাই বন্ধু যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বললো এই জাতীয় ঘটনা এখানে কোনোটাই ঘটেনি। মানে আমরা যদি এই তথ্য এখানে বসে সংগ্রহ করতে পারি, আমার দূতাবাস কেন পারেনি? আমার দূতাবাস কেন এটা একটা রিয়াকশন দেয়নি? সমগ্র জাতির কাছে একটা মেসেজ কেন দেয়নি? আমরা যে আতঙ্কিত, আমরা যে শঙ্কিত, আমার পরিবার নিয়ে, আমার ছেলে সন্তান নিয়ে, যারা ওখানে কাজ করে তাদেরকে নিয়ে, এটাকে আমাকে আশ্বস্ত করেনি কেন আমার দূতাবাস? ভিডিওটা কিন্তু আরো ভয়ঙ্কর এই কারণে যে আপনার ভিডিও বানাতে কিছুই লাগে না। আপনি দেখাবেন কিছু লোক বাংলাদেশ এয়ারপোর্টে নামছে, আপনি ওইদিকে দেখাবেন কিছু লোক চলছে, তাই হচ্ছে। তো মানে তারা দেশে আসার জন্য অপেক্ষা করছে। এটাকে দিয়ে যদি আপনি লেখেন যে এরা নির্যাতিত, এদেরকে বেঁধে এয়ারপোর্টে নিয়ে আসা হয়েছে, এটা কে কি করবে? লেখা আছে অসহায় বাঙালি ভাইদের অবস্থা। তো শরীফুল, দূতাবাসের রোলটা কেন প্লে হয় না? মানে দূতাবাস তো একটা রোল প্লে করা দরকার ছিল, ওখানে ফ্রেশ উইংস আছে। কিন্তু আপনি দেখবেন, আমি অনেক দিন ধরে মধ্যপ্রাচ্যের মানে পত্রপত্রিকা যদি আপনি ফলো করেন, ধরুন কোনো একজন
ভারতীয় মানে অপরাধ করেছে, জি। আপনি দেখবেন পাবেন এশিয়ান কোনো একজন অপরাধ করেছে। আর যখন কোনো বাংলাদেশি করে আপনি দেখবেন বাংলাদেশিকে, বা না করলেও আপনি বাংলাদেশকে ইঙ্গিত করা হয়। তো এই যে মানে আপনি সবসময় আপনি একটা কিন্তু প্রতিযোগিতা চলে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার কেন্দ্রিক কারা কোন কারণে যায়, তো সবসময় বাংলাদেশের দিকে একটা দায় চাপানোর চেষ্টা। এবং আপনি যে প্রশ্নটা করছেন প্রেস উইং, আপনি দেখবেন আমাদের এমন এমন দেশে প্রেস উইং আছে, কিন্তু আপনি সৌদি আরবের বিষয়ে আপনি দেখবেন এই যে এরকম একটা ঘটনার পর তৎক্ষণাৎ যে দূতাবাসের পেজে ছোট্ট একটা পোস্ট দেয়া বা প্রেস উইং করা, আপনি কখনোই আমি অন্ততপক্ষে আমার প্রায় 2 দশকের সাংবাদিকতা জীবনে হারুন ভাই আমি শুনি না যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব কোনো প্রেস উইং কোনো কিছু দিয়েছে। আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো এই যে প্রেস উইংকে অ্যাক্টিভেট করা বা দূতাবাসে একটা ছোট্ট ভিডিও মানে কেউ একজন দিলেই হয় যে এই ধরনের গুজবে কারণে, Statement দিতে কারণ পারতো। ভয়ঙ্কর ঘটনাটা হচ্ছে ধরেন কোনো কিছু বাংলাদেশে যদি এইগুলো দেখে আবার রিয়্যাক্ট করে বসে, মধ্যপ্রাচ্যে কিন্তু বিক্ষোভ মিছিল করা ভয়ঙ্কর রকমের অপরাধ। এখন কেউ একজন দেখে যখন রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। কাজে আমি মধ্যপ্রাচ্যে বা প্রবাসে আমাদের যে ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো আমাদের অবশ্যই কিন্তু ওই দেশগুলোর আইন কানুন মেনে চলতে হবে। আমরা এগুলো আরো শুনবো দর্শক, আমরা আরো অনেক কিছু দেখাবো, সেগুলো চেক করার চেষ্টা করব। তবে তার আগে একটি বিরতি নিচ্ছি, ফ্যাক্ট চেকে ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম, আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ। তো আমরা দুজন গুজবকারীকে একটু দেখতে চাই, যারা এই যে সৌদি যুবরাজ সালমানকে নিয়ে যে গুজব ছড়িয়েছেন এবং মধ্যপ্রাচ্যের বাজারকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা চালিয়েছেন। আমরা দুজন গুজবকারীকে এবার দেখতে চাই, তারপরে ফ্যাক্ট চেকারের কাছে যাব যে তারা কারা আইডেন্টিফাই করা যায় কিনা। কিছুদিন আগে বাংলাদেশে যেই লং মার্চ ফর ফিলিস্তিন নামক যে একটা সমাবেশ আয়োজন হয়েছিল, তো সেখানে বাদশাহ সালমান ওনার ছবির উপর জুতার মালা টাঙ্গিয়ে, তারপর তার ছবির মধ্যে আগুন টাগুন লাগিয়ে মানে তাকে যেভাবে বাংলাদেশের মানুষ তাকে অপমান করেছিল, ওটাকে কেন্দ্র করে আজকে নিউজ পেলাম যে হাজার হাজার বাংলাদেশিদেরকে ধরে পাঠিয়ে দিচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। 94 ঘন্টার মধ্যে 21,000 বাংলাদেশিকে আটক করছে। কেন? আর সেটার কারণ হলো যে বাংলাদেশে আমরা জানি যে লং মার্চ আন্দোলন চলছিল ফিলিস্তিন ইস্যু নিয়ে। সেখানে কোন এক কুলাঙ্গার সৌদি বাদশাহ নিয়ে একটা ছবি নিয়ে যে একটা কাজ করছিল, সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না। তবে সেটা রীতিমতো সম্পূর্ণভাবে একটা সৌদি আরবের যে 30 লক্ষ আমরা প্রবাসী থাকি, আমাদের উপর একটা ইফেক্ট আসতে পারে, আসার সম্ভাবনা আছে। তো দর্শক, আপনারা দেখলেন যে দুজন বলছেন খুব দৃঢ়তার সাথেই বলছেন যে সৌদি যে যুবরাজ সালমানকে অপমান করা হয়েছে এবং তার প্রতিক্রিয়া, তারা এগুলো ভিডিও করেছেন, তারা এগুলো প্রচার করেছেন, এগুলো ফেসবুকে আছে, টুইটারে আছে এবং আরও তারা অনেক কথা বলেছেন। এবং শুধু তাই না, কেউ 96 ঘাটায় 36,000, কেউ 70,000। তো তানভীর, আপনি কি আছেন তো আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি আছি। আচ্ছা, এ দুজনের তো স্পেসিফিক ফেসবুক আইডি রয়েছে, আমি নিজেও দেখেছি। এই যে দুজন যারা আপনারা যারা ফ্যাক্ট চেক করেন, তো এই দুজনকে কি চিহ্নিত করা সম্ভব কিনা কোনো প্রক্রিয়ায়? এদের ফেসবুক আইডি বা অন্যান্য ইদিয়া বা এই ধরনের কোনো চেষ্টা আপনারা করে দেখেছেন কিনা? আমরা আসলে যেটা স্টুডিওতে আলোচকরা বলছিলেন যে অনেক ভিডিও দেখেছেন, আমরাও আসলে ভিডিওগুলো নিয়ে নিবিড়ভাবে কাজ করছি এখনো, যে আসলে যে পরিমাণ ভিডিও ছড়াচ্ছে যে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন ঘটনার বিভিন্ন সময়ের, এই ভিডিওগুলো স্পেসিফিক লোকেশন আমরা বের করার এখনো চেষ্টা করছি। আমরা আশা করি এই জিনিসগুলোতে সক্ষম হবো, কারণ আমাদের হাতে খুব কম সময় ছিল। এই কারণে হচ্ছে আমরা আসলে খুব কম সময় মানুষকে জানানোর চেষ্টা করছি যে আসলে এই ঘটনাগুলো আসলে কোনো ঘটেইনি। এখন আমরা আসলে যাচ্ছি আর একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমরা এই অনুসন্ধানগুলো চালানোর এখনো প্রক্রিয়া চলছে যে আসলে এই ভিডিওগুলো কোন জায়গার বা কারা এটা ছড়াচ্ছে। আপনি যে দুজনের কথা উল্লেখ করলেন, আমি ভিডিওতে দেখতে পাইনি যদিও, তবে আমি শুনেছি যাদের কথা আপনি মানে যাদের কথা শোনা যাচ্ছিল, আমিও এই ভিডিওটা শুনেছি বলে আমার মনে হচ্ছে। কারণ আমরা এই ভিডিওগুলো প্রায় প্রত্যেকটা ভিডিও আমাদের কাছে প্রায় মানে সাথে সাথেই প্রায় আসে, যেহেতু আমরা অনলাইনে নিয়মিত মনিটরিং এ থাকি এই জিনিসগুলো। তা আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আলাদাভাবে অ্যানালাইসিস করি যে আসলে এটা কারা, এবং এমনও হতে পারে যে এনারা এই মানে যে ভিডিওগুলো আপনারা দেখছেন এটা আসলে ওনারাই ছড়াননি, এটা তো অন্য কারোর ভিডিও, তারা হয়তো কপি করে এগুলো ছড়াচ্ছেন। তো এই জন্য আমরা আসলে রুটে যাওয়ার চেষ্টা করছি যে
যে আসলে এরা কারা ছড়াচ্ছেন এবং কখন থেকে এই জিনিসগুলো হচ্ছে অনলাইনে কিভাবে ছড়াচ্ছে, এবং এটার সাথে সৌদির যে ঘটনাগুলো বা যে যে গ্রেপ্তারের প্রক্রিয়াগুলো এগুলো কিভাবে মানে একসাথে করানো হয়েছে, এগুলো আসলে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এজন্য এখনই মানে একেবারে স্পেসিফিক মন্তব্য করাটা আসলে আমি সমীচীন মনে করছি না। শরীফুল হাসান, জি, শুরু করতে পারেন আপনি। আমি প্রশ্নও করতে পারি যে একটা যে খুঁজে বের করা, আর একটা যে সৌদি শ্রম বাজারটা আমাদের এখন কেমন, সব মিলিয়ে যদি একটু বলতেন। বা এই যে ভিডিও, এটি তো ধরেন সারা দুনিয়ার মানুষ দেখছে, এটাকে আবার ইংরেজি করা হয়েছে, তো এদেরকে খুঁজে বের করতে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পায় না? এখানে না হলেও এটি কি অসম্ভব? না, প্রথমত আমি বলি যে সাধারণ বাংলাদেশের একদম আসলে শুরুর দিক থেকে সোশ্যাল মিডিয়া ইউজার মানে আমি একজন, তো আমি যে দেখি মানে আমাদের লোকজন কোনো ধরনের যাচাই বাছাই করে না করে যে বিশ্বাসের প্রবণতা, এটা ভয়ঙ্কর। এখনকার যুগটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যেইভাবে চান, ধরেন আপনি বলছেন ফেক ভিডিও, একদম সত্যি সত্যি ভিডিও বানিয়ে দেখা সম্ভব। কেউ যদি আমি চাই, একদম এমন একটা ভিডিও বানাবে যে ভিডিওতে আপনি দেখবেন যে তাদেরকে ধরছে, পাঠাচ্ছে, একদম রিয়েল আপনার কাছে মনে হবে। সেজন্য কিন্তু আপনি ওই রিয়েল ভিডিও দেখেও, রিয়েল কোনো কিছু দেখেও উত্তেজিত হয়ে কোনো কিছু করে বিশ্বাস করা যাবে না। আপনি যাই দেখেন, আমি যারা সোশ্যাল মিডিয়া যারা দেখেন বা ছড়ান বা আমি বললো যাই দেখেন, নিজের চোখে দেখেন, আরেকজনের চোখে দেখেন, ফেসবুকে পোস্টে দেখেন, নিউজে দেখেন, প্রথম আলোতে দেখেন, যাই দেখেন না কেন, যাচাই না করে কোনো কিছু বিশ্বাসের কোনো সুযোগ নেই। আপনাকে দেখতে হবে যে আসলেই প্রথম আলোর পেজ ওইটা আছে কিনা, আসলেই ওই ওয়েবসাইটে আছে কিনা। তা না হলে আপনি যা দেখতে চান সবই মানে বানানো সম্ভব। আরেকটা বিষয় যে কথাটা আমি আবারও বলি, এই প্রচারণা কিন্তু সবসময় বাংলাদেশে 2-3 ধরনের প্রচারণা হয়। এক সময় যখন যারা সরকারে থাকে, একদল লোক তাদের প্রচার করবে, খুব ভালো উন্নয়ন চলছে, কাউকে 5 বছর দেখতে চায়, কাউকে মুখ করে, এগুলো খুব প্ল্যান করে একরকম ভয়। আর একই দলের লোক সবসময় বিরোধিতা করবে। তো এগুলো খুব ভয়ঙ্কর প্রবণতা। আর আপনি পরের প্রশ্নটা করছিলেন সৌদি আরব, আমাদের যেটা হায়দার ভাই বলছিলেন, আসলে এটি সত্যি আমাদের 2023 সালের তুলনায়, 2023 সালে আপনি জানেন আমাদের রেকর্ড পরিমাণ লোক বিদেশে গিয়েছিল, 13 লাখ। তার তুলনায় কিন্তু 2024 সালে আমাদের প্রায় 3 লাখ লোক কম গিয়েছে, 10 লাখ লোক গিয়েছে। আগে আমাদের যেখানে প্রতি মাসে 1 লাখেরও বেশি লোক যেত, সেটা ফেব্রুয়ারি মাসে 60,000-এ নেমে আসছে। সৌদি আরবে যাওয়ার ক্রমিক প্রক্রিয়া নিয়ে, কিছু নিয়ে, ডিজিটাল নিয়ে কিছু সংকট চলছে আমাদের। ওভারঅল শ্রমবাজার গত কয়েক বছর ধরে কিছুটা কমছে। যদি আপনি তুলনা করেন 2023-এর সাথে, যেহেতু রেকর্ড ইয়ার 2023 থেকে 24 কমেছে, 24 থেকে 25 একটু কমছে। কিন্তু উল্টোভাবে যদি আপনি দেখেন, আমাদের প্রবাসী আয় কিন্তু আবার রেকর্ড পরিমাণ বেড়েছে। আমাদের ঈদের আগে এক মাসে আমাদের $3.2 বিলিয়ন প্রবাসী আয় আসছে, যেটা আমাদের গত হিস্ট্রিতে গত 54 বছর এক মাসে এত প্রবাসী আয় আসেনি। কাজেই আপনি আর ওভারঅল যেটা বলছেন, আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, তারপরে আমাদের সংযুক্ত আরব আমিরাতের বাজারটা আমাদের 2013 সাল থেকে বন্ধ। আমাদের 1.5 বছরের বেশি সময় যায় আমাদের আরেকটা শ্রমবাজার বন্ধ, সেটা হচ্ছে ওমান। সমস্ত কিছু মিলে আসলে অনেক দিন ধরে আমাদের যে অদক্ষ শ্রমবাজার, সেই অদক্ষ শ্রমবাজার কেন্দ্রিক হওয়ার কারণে আমরা বিকল্প শ্রমবাজার করতে পারছি না, আমাদের লোকজন গিয়ে কাজ পাচ্ছে না। স্পেশালি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সৌদি আরবে অনেক লোক যায়, কাজ পায় না, সেখানে কাজের পরিবেশ বা আমাদের মেয়েরা কেমন থাকে, এরকম অনেকগুলো বিষয় রয়েছে। সমস্ত কিছু মিলে সেইগুলো নিয়ে অনেক আলোচনা বা অনেক কিছু করতে হবে, কিন্তু সত্য নিয়ে, গুজব নিয়ে নয়, মিথ্যা দিয়ে নয়। এবং শতভাগ সত্য জানাটা এই যুগে খুব কঠিন কাজ নয়, যে কেউ যদি একটু যাচাই বাছাই করতে চায়। আপনার কাছে প্রশ্ন, আলী হায়দার চৌধুরী, যে সৌদি আরবের শ্রমবাজার বলছিলেন যে কেউ বুঝে করে, কেউ না বুঝে করে, কেউ টার্গেট নিয়ে করে, শরীফুল যেটি বলছিলেন, বা দূতাবাসের দায় দায়িত্ব নিয়ে আপনারা কথা বলেছেন। আমি জানতে চাই, সৌদি আরবের শ্রমবাজারে আমাদের প্রতিদ্বন্দ্বী কারা? এটি কি প্রতিদ্বন্দ্বী না রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে? আপনাদের তো সেটা বুঝতে হবে। না, প্রতিদ্বন্দ্বী আমাদের সব মার্কেটে আছে। আমাদের লেবার সেন্ডিং কান্ট্রি আমাদের এই বেল্টে আছে প্রায় 17টা লেবার সেন্ডিং কান্ট্রি আছে। তো বিশেষ করে বাংলাদেশের সাথে যে আমরা কম্পিটিশন আছি, তার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এই সব কান্ট্রিগুলো হচ্ছে আমরা তাদেরকে আমাদের কম্পিটিটার্স মনে করি। যে কোনো প্রজেক্ট যখন বিড হয়, তখন সেখানে আমাদের প্রতিনিধিরা যায় এবং তারা তখন সেখানে কনভিন্স করার চেষ্টা করে যে আমাদের বাংলাদেশ থেকে লোক আনো। সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের ইন্ডিয়া, আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের পাকিস্তান, আমাদের প্রতিদ্বন্দ্বী আমাদের নেপাল। সুতরাং আমাদের প্রতিদ্বন্দ্বী আছে। সেই থেকে আমরা আমাদের যে যারা প্রজেক্টগুলো পাই তাদেরকে কনভিন্স করে আমরা আমাদের দেশে চাহিদাগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করি। এখন সবচেয়ে যে কথাটা হচ্ছে যে এর আগে সৌদি আরব একবার বন্ধ হয়েছিল একটা ছোট্ট একটা ইস্যুতে,
8 বছর বন্ধ ছিল। কি ইস্যু? তার আগে একবার বন্ধ হয়েছিল প্রায় অ্যারাউন্ড আপনার 82-83 দিকে। আপনার মনে থাকার কথা, সেখানে তখন দেখা গেছিল ইরান থেকে ট্রেনিং নিয়ে এসে কাবা ঘরের চারিদিকে সাপের ছবি দিয়ে এখানে ঢাকাতে পোস্টার ছড়া গেল যে ইরান থেকে ট্রেনিং নিয়ে সৌদি আরবে কাবা করবে। একটা ছোট্ট একটা বোকাস একটা নিউজে আমাদের তখন এটা অ্যালার্মিং হয়ে গেছিল, টোটাল বন্ধ করে দিয়েছে। 8 সালে বলছিলেন? হ্যাঁ, 82-83 সালের দিকে। তো এই জাতীয় ইস্যুগুলো কিন্তু আমাদের খুব দেখতে হবে। সৌদি আরব মার্কেটটা আমাদের খুবই একটা মানে সেনসিটিভ ওই ইস্যু। ছোট্ট একটা গুজব নিউজ, সেটাও ছিল গুজব। আর একটা বলছিলেন, সেটা কি কারণে? সেই সময়ে বলা হয়েছিল যে আমাদের মহিলা মার্কেটটা আমরা তখন আমাদের দেশ থেকে আমরা মহিলা নারী কর্মী আমরা দেব না, এরকম আমাদের সিদ্ধান্ত হয়েছিল। এবং সেই ইস্যুতে তখন মানে বলেছিল তোমরা যখন আমাদের নারী কর্মী দেবে না, তখন আমরা পুরুষ কর্মী কেন দেব, এই ইস্যুটাও সেখানে ছিল। এবং আমাদের কিছু লেবার আনরেস্ট একটা হয়েছিল ছোট্ট, তো সেটাতে বন্ধ করে দিয়েছিল। 8 বছর লাগছে আমাদের সেই সেক্টরটা খুলতে। কিন্তু একটা জিনিস কি, ঘুরে ফিরে আপনি এই যে আমাদের দুবাই, ওমান, বাহরাইন, তারপরে মালয়েশিয়া কিংবা সৌদি আরব, এই মার্কেট, এই ট্রেডিশনাল মার্কেটগুলোর মধ্যে সৌদি আরব হচ্ছে আমাদের একটা নিয়মিত মার্কেট। এখানে ঘুরে ফিরে লোক যাচ্ছে, বিভিন্নভাবে যাচ্ছে, দক্ষ যাচ্ছে, অদক্ষ যাচ্ছে, সেমি দক্ষ যাচ্ছে, প্রফেশনাল লোকও যাচ্ছে, ডাক্তার যাচ্ছে, ইঞ্জিনিয়ার যাচ্ছে। সেজন্যই বলছি এই মার্কেটটাকে টার্গেট করছে কিনা, আমাদের হ্যাম্পার করছে কিনা। আমাদের টার্গেটটা সৌদি মার্কেটটা করলে আমাদের তো এফেক্ট শুধু শ্রমবাজারে নয়। সৌদি আরবে যদি কোনো কারণে যদি আমাদের রিলেশনটা ডিটেক্ট করতে পারে কেউ, যারা করতেছে চেষ্টা করে, তাহলে শুধু শ্রমবাজার নয়, শ্রমবাজার তো বটেই, আমাদের অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো আমাদের ইনভেস্টার আসতেছে। আমাদের এই যে আরএমকো আমাদের এখানকার প্রজেক্ট নিচ্ছে, আমাদের এই যে রোড টু মক্কা যে আমাদের গভর্নমেন্টের সাথে যে ইয়েগুলো হচ্ছে, বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ইস্যুগুলো আমাদের সাথে রয়ে গেছে। এবং এটা আমাদের অর্থনীতিতে, আমাদের সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো একটা ক্ষতির কারণ হবে। এই জন্য তারা এই মার্কেটটাকে টার্গেট করেছে। আমি শুধু যারা এটা করেছেন তাদেরকে বলবো, আপনারা এটার কনসিকুয়েন্সটা আসলে আপনারা মাথায় রাখেননি। এই যে গুজবগুলো ছড়ানোর জন্য এটা হালকা কোনো জিনিস নয়। এটার একটা যে এটাকে কি বলবো, এটার একটা সাংঘাতিক যে আঘাত এই দেশের উপর আসবে। তো আপনার কাছে একটা প্রশ্ন আছে এক্ষেত্রে, আপনি তো বলছেন কনসিকুয়েন্স, আমি সেই প্রশ্নটা আরেকজন প্রশ্ন করেছেন, এ ধরনের যে মেঘনা আলম এবং সৌদি রাষ্ট্রদূতের যে ঘটনা, এখানে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করে ডিটেনশন দেওয়া হলো, সেটা কোনো কনসিকুয়েন্স ক্রিয়েট করবে কিনা? এটা একটু খুব স্পর্শকাতর ইস্যু, আমি এই ইস্যুতে কোনো কমেন্ট করতে চাই না। এটা সরকার, আমি মনে করি যে সরকার তার দৃষ্টিভঙ্গি থেকে এই ইস্যুটাকে খুব সংবেদনশীলতার সহিত দেখবেন, ইস্যুটা যাতে আর ফার্দার কোনো ইয়েতে না হয়, কারণ এগুলো কিন্তু স্পর্শকাতর ইস্যু। একবার আপনার মনে আছে এখানে এক কূটনীতিককে হত্যা করার পরে কিন্তু মোটামুটি তাও আমাদের ইয়ে হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমাদের খুব খুবই সতর্কতার সহিত আমাদের আলাপ করতে হবে এবং আমাদের কৌশলগত দিকগুলো করে চিন্তা করে আমাদের আলাপ আলোচনা করতে হবে। এবং আমাদের যারা কূটনীতিক আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় আছেন, আমাদের মন্ত্রণালয় কর্মকর্তা আছেন, তারা আমার মনে হয় এটা খুব সতর্কতার সহিত ডিপ্লোম্যাটিক ওয়েতে এই বিষয়গুলো প্যাচ আপ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাই। শরীফুল হাসান, এটা কি ডিপ্লোম্যাটিক ছিল? আমি আসলে এই জায়গায় আমি বলবো যে মানে আমাদের একজন বাংলাদেশি নাগরিককে, একজন নারীকে মধ্যরাতে রাতের বেলা তাকে গিয়ে যেভাবে তুলে নেওয়া হয়েছে, এমন যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এবং বিশেষ ক্ষমতা আইন এত জঘন্য আইন, যেটা হচ্ছে আপনি অপরাধ করেননি, আপনি করতে পারেন, সেজন্য আপনাকে আমরা আটকে রাখবো। এবং অনেক বছর ধরে আইনটা এতই খারাপ যে 2004 সালের পর ওই সময় বিএনপি সরকার বলেন শেষের দিকে, এমনকি আওয়ামী লীগ তার 15 বছরের ক্ষমতায় ডিজিটাল সিকিউরিটি, ক্রসফায়ার, এত সব জঘন্য কাজ করেছে, তারাও বিশেষ ক্ষমতা আইন করেনি, সেই আইনে তাকে অ্যারেস্ট করেছে। এবং আপনি দেখেন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রদূত বা কূটনীতিক থাকেন, তাদের কাছে পৌঁছানো, তাদের ফোন নম্বর পাওয়া অসম্ভব ব্যাপার। তারা যদি অ্যাক্সেস না দেয়, তারা যদি সম্পর্ক না করে, তাহলে কোনোভাবেই একজন নারীর পক্ষে চারপাশে যাওয়া সম্ভব না। এবং আমি আপনাদেরকে বলি যে এই সৌদি আরবের দুজন কূটনীতিক, তাদেরকে সৌদি আরব তার দেশে ফেরার পর অ্যারেস্ট করেছিল, 154 কোটি টাকা তারা ঘুষ নিয়েছিল। এবং আপনি জানবেন, হায়দার ভাই তো তার ব্যবসার কারণে বলতে পারেন না, কিন্তু আমাদের এই যে সৌদি এম্বাসিতে যে বাংলাদেশের যে কর্মকর্তারা থাকেন,
তারা সেই ম্যান পাওয়ার ভিসা ক্লিয়ারেন্সের নাম করে তারা প্রতিদিন করে তারা কোটি কোটি টাকা ঘুষ করা, অন্যায় করা, দুর্নীতি করা, কূটনৈতিক সুবিধা নিয়ে তারা এমন সব অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকে, আপনি তো আইন অনুযায়ী তো আমি তাকে ফৌজদারি অপরাধ করার জন্য দেইনি। সেই দুজন রাষ্ট্রদূত কিন্তু তারা দিনের পর দিন সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলোকে ঘুষ দিতে হয়েছে, তারা কোনো শব্দও করতে পারেনি। এখন তারা সৌদি আরবে যাওয়ার পর সৌদি আরবে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট তাদেরকে অ্যারেস্ট করেছে। একইভাবে আমি প্রশ্ন করতে চাই সৌদি আরবকে যে এই যে একজন রাষ্ট্রদূত তিনি কি করে একজন মডেলের সাথে সম্পর্কটা করলেন, যুক্ত হলেন, তার ফোন নাম্বার পেলেন, তার সাথে আমরা ছবি দেখছি। আমি মনে করি এই ঘটনায় বাংলাদেশ একজন রাষ্ট্রদূতকে খুশি করতে গিয়ে যে আইন ঘটনা ভঙ্গ করেছে, যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই কাম্য না। আমি যদি উল্টো করে বলি, সৌদি আরবে আমার প্রায় 5 লাখের মতো নারী কর্মী আছে, আপনার জেনে থাকার কথা 200-রও বেশি নারী কর্মী সেখানে আমাদের সুইসাইড করেছে। আমাদের গায়ে গরম পানি দিয়ে পুড়িয়ে মারা হয়েছে, আপনার ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এতগুলো ঘটনায় আমরা আজ পর্যন্ত কি সৌদি আরবের বিরুদ্ধে কোনো কিছু করতে পেরেছি, বলতে পেরেছি তুমি আমার নাগরিককে কেন অত্যাচার করেছো? ফিলিপিন পেরেছে, নেপাল সৌদি আরবে নারী কর্মী পাঠাচ্ছে না। আমরা একদিকে বলছি বাংলাদেশ মধ্য আয়ের দেশ, আরেকদিকে আমরা আমাদের নারীদের ডোমেস্টিক ওয়ার্কার পাঠাচ্ছি, এবং যে অবর্ণনীয় দুর্ভোগ, দুঃসহ, টর্চার, তাদের শরীরের যে দগদগে ঘা, যে আপনি এই যে 200টা মানুষ সুইসাইড করলো কারা, আপনি দেখবেন আমাদের যারা গ্রাম থেকে একদম অসহায় খুব মানুষ যায়, যাতে সুইসাইড করার কথা না। তো সেই ঘটনা কি বাংলাদেশ কোনোদিন সৌদি আরবকে বলেছে যে আমার 200 মেয়ে তোমার দেশে কেন সুইসাইড করলো? একজন রাষ্ট্রদূতকে খুশি করতে গিয়ে যেভাবে আইন ভঙ্গ করে, এবং তাতে কি বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বে বেড়েছে? সমস্ত জায়গায় সমাজ দেখলো যে অন্তর্বর্তীকালীন সরকার যারা মানবাধিকারের কথা বলেছে, তারা বিশেষ ক্ষমতা আইনে রাতের বেলা গিয়ে একজনকে গ্রেফতার করছে, এবং আমাদের আইন উপদেষ্টা কিন্তু বললেন তিনি ভুল, এই গ্রেফতারটা ঠিক হয় না। আমরা আবার দেখলাম পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে যিনি মুখপাত্র তিনি বলছেন আগেও ওই ধরনের প্রয়োগ হয়েছে, আগেও ক্রসফায়ার হচ্ছে আপনি আগে ক্রসফায়ার করবেন, আগেও গুম হচ্ছে আপনি আগেও গুম করবেন, আগেও আপনার এরকম বিশেষ ক্ষমতা আইন হচ্ছে আপনি আগে করবেন। আমরা তো সেই দেশগুলো চাইনি, আমি মনে করি। এবং এরপর আপনি দেখলেন, আমি যুক্ত করতে চাই এই কারণে ফ্যাক্ট চেকের যে আমরা দেখলাম ডিবি প্রধানকে আপনি সরিয়ে দিচ্ছেন। আচ্ছা, ডিবি প্রধানের কি ক্ষমতা আছে? তাকে তার ডিএমপি কমিশনার, তার উপরে আইজিপি, তার উপরে নির্দেশনা না দিলে তিনি গ্রেপ্তার করতে পেরেছেন? তো আমি বলবো যে আমাদের আসলে যে কোনো ঘটনা ঘটানোর আগে, অ্যাক্ট করার আগে আমাদের একটু যাচাই বাছাই করা উচিত যে আমি কার পক্ষ নিব। আমি মনে করি আমাদের সত্যের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া উচিত। কিন্তু আমরা খুব দুঃখজনক সব আমলে সব সময় আমরা ক্ষমতাশালীর পক্ষে নেই। সৌদি রাষ্ট্রদূত যেহেতু ক্ষমতাবান, আমার যারা গৃহকর্মী তারা যেহেতু ক্ষমতাবান নয়, এই রাষ্ট্র বা সারা পৃথিবী, আমি শেষ করি এই কথা বলে, তার কি দূতাবাসে সৌদি আরবে একজন সাংবাদিককে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে, তার বিচার হয়েছে? আপনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনার জন্য কার কাছে, যে ফিলিস্তিনে 55,000-এর বেশি মানুষ মারা গেল, যার মধ্যে 20,000 শিশু, আপনার কি ইসরায়েলের বিরুদ্ধে কোনো আওয়াজ করছেন? এই পৃথিবীতে মানবাধিকার বলেন বা মানে আপনি ন্যায় বলেন, সেগুলো কি আসলে ক্ষমতা দিয়ে বিচার করা হয়? আপনি যখন একজন বাংলাদেশি মেয়ে মারা গেলে তার জীবন না, আর একজন আমেরিকান বা একজন সৌদি আরবের রাষ্ট্রদূতের জীবন, এই যে পৃথিবীতে যে প্রতি পদে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে এবং জাতিসংঘ থেকে আরম্ভ করে সমস্ত পৃথিবী করে, পৃথিবীর একজন নাগরিক হিসেবে আমরা এগুলো দেখতে চাই না। এবং এই ধরনের ঘটনাগুলো ঘটে বলেই সৌদি রাষ্ট্রদূত যেহেতু কমপ্লেন করেছে, তাকে এখন খুশি করতে হবে। তাকে যে কোনো মূল্যে খুশি করতে গেলে আইন কানুনের দরকার নাই, তাকে রাতের বেলা গিয়ে ধরে একজন গ্রেপ্তার করে, তাই তিনি খুশি থাকুক। কেন? কারণ তিনি খুশি থাকলে আমাদের সৌদি আরবের বাজারে যাবে। কি কারণে যাবে? সৌদি আরব কি খুব দয়া করে, মধ্যপ্রাচ্য কি খুব দয়া করে আমাদের কর্মীরা নেয়? আমাদের বাংলাদেশি কর্মীরা যেই কাজগুলো করতে চায়, সবচেয়ে ডেঞ্জারাস, ডিফিকাল্ট, ডার্টি কাজ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলো আমাদের প্রবাসীরা করে, কেউ দয়া করে আমাদের কর্মীরা নেয় না। আমাদের পরিচ্ছন্ন কর্মী 54 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমার কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজ করে। আপনি কাতারের বিশ্বকাপের সময় ডেড বডির কথা শুনেছেন, 50,000 প্রবাসী আমাদের লাশ আসছে, এর মধ্যে অন্তত পক্ষে 13 থেকে 14,000 আসছে সৌদি আরব থেকে। আপনি কি করতে পেরেছেন তার জন্য? এই যে কাউকে খুশি করতে যায়, এবং আমি রাষ্ট্র কি করে ক্ষমতা, আপনার মনে আছে কুয়েতে মানব পাচারের ঘটনায় আমাদের যে সংসদ সদস্য জড়িত ছিল, সে সময় আমাদের পুরো সংসদ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তারা সেই মানব পাচারকারী সংসদ সদস্যের পক্ষে নিয়েছে, পাপলো নাম। তার মানে রাষ্ট্র সবসময় আপনি দেখবেন যখন যে ক্ষমতায় থাকে সে ক্ষমতাশালীদের পক্ষ নেয়, এবং এইটাই ভয়ঙ্কর ঘটনা। এদেশের সংবিধানে বলা হয় আইন সবার জন্য সমান, বাস্তবে কখনোই আইন সমান নয়। এদেশে অনেক ব্যবসায়ী জানে, শীর্ষ ব্যবসায়ী, যে আমি ধর্ষণ করলে আমার বিচার হবে না, আবার একজন সাধারণ মানুষ তাকে আপনি বিনা কারণে, এমনকি মিথ্যা মামলায় তাকে জেলে যেতে হয়। আমরা জুলাই আগস্ট বলেন বা মুক্তিযুদ্ধ বলেন বা 90 আন্দোলন, আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা সবসময় দেখেছি না মিথ্যা, ক্ষমতা, জয় জয়কার, এপিট ওপিট আমরা মুদ্রার দেখি। আমরা সেই ধরনের বাংলাদেশ দেখতে চাই, এবং আবারও শেষ করে কথা বলে এমন একটা পৃথিবী দেখতে চাই, সৌদি আরবের রাষ্ট্রদূত একজন মানুষ, আমার নাগরিক একজন মানুষ। আমার সৌদি আরবে আমার 200
ওয়ার্কার যে নারী কর্মী সুইসাইড করলো তার বিচার করুক। শুনবো আরো শুনবো। তার আগে আরো একটি বিরতি নিয়ে আসছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন। ফ্যাক্ট চেকে নিচ্ছি আরো একটি বিরতি। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের বিষয় মধ্যপ্রাচ্যের শ্রম বাজার নিয়ে গুজব, নেপথ্যে কারা। আমাদের সঙ্গে রয়েছেন শরীফুল হাসান, তিনি হলেন একজন অভিবাসন বিশেষজ্ঞ। রয়েছেন আলী হায়দার চৌধুরী, যিনি বায়রার মহাসচিব, এবং রয়েছেন ফ্যাক্ট চেকার তানভীর হাসান আবির। আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা একটু দেখে রাখি যে একজন ভাটিকুটি, তার একটি ফেসবুক পেজ, সেখানে তিনি কি করছেন এই সৌদি আরবে শ্রমবাজারে আমাদের বিপদে ফেলার জন্য। ভাটিকুটির সেই ফেসবুক পেজটাকে একটু দেখতে পারবো আমরা? ভাটিকুটি, আমার হাতেও রয়েছে ভাটিকুটি। এই যে আমি দেখতে পাচ্ছি ভাটিকুটি, সে দীর্ঘ এক পোস্টও দিয়েছে। ভাটিকুটির একটা স্ক্রিনশট আছে, আমি সেটা যদি দেখাতে পারি। সেখানে সৌদি যুবরাজের সাথে সে তার ইচ্ছে মতো ছবি লাগিয়ে দিয়েছে। সেই ছবিটি আমি দেখতে পাচ্ছি না, যদি সম্ভব হয় আমাদের স্ক্রিনশট আছে, একটু দেখিয়ে নেব। আর আমিও দেখাচ্ছি, আমার কাছে বড় করে আছে। এই যে সেখানে আবার সে আরও লাগিয়েছে সৌদি যুবরাজের একটি বিকৃত ছবি, ওই ভাটিকুটি তৈরি করেছে। সেখানে আবার আমি দেখছি সৌদি আরবের লোকজন সেখানে, কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি এটি কিন্তু ভাটিকুটি নিজের তৈরি, খেয়াল করবেন। সেখানে সে তৈরি করে, সে তার মতো করে এটা তৈরি করেছে। আমি জানি না এই ভাটিকুটি কে, এবং আপনারা দেখতে পাচ্ছেন তানভীর হাসান আবির কে আমার সঙ্গে আছেন। জি আছে। এই ভাটিকুটি পেজটা সম্পর্কে কোনো ধারণা আছে? এবং একই সঙ্গে তিনি এখানে আবার বিদেশিদের কিছু মন্তব্য এখানে দিয়েছেন। হোয়াই ডোন্ট ইউ গো ইউ, পরবর্তী শব্দ আমি উচ্চারণ করতে পারলাম না। তো আপনাদের কি এই ব্যাপারে কোনো ধারণা আছে? ভাটিকুটি, আচ্ছা, এই পেজ আজকে আমি প্রথম দেখলাম। এই ধরনের পেজগুলো আসলে এরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে বিভিন্ন স্ক্রিনশট। আপনি যে স্ক্রিনশট গুলোর কথা বলছেন, এটা আমি যেটা শুরুতেই বলেছিলাম যে এক্স এর ভিতরে, বা যেটাকে আমরা সাবেক টুইটার বলছি, ওখানে অনেক অ্যাকাউন্টেই হচ্ছে ইংলিশে এই জিনিসগুলো ট্রান্সলেট করে হচ্ছে প্রচার করতো, এবং এগুলো আবার সৌদি আরব বিভিন্ন অ্যাকাউন্ট ওরা রিটুইট করতো বা রিপ্লে করতো। তো এখানে যে স্ক্রিনশট দুইটা দেখানো হচ্ছে, বা একাধিক যে স্ক্রিনশট দেখানো হচ্ছে, এগুলো আসলে ওই ধরনের পোস্ট গুলো থেকে নেওয়া। তো আসলে এই যে অ্যাকাউন্টের কথা বলছেন বা যে পেজটির কথা বলছেন, এই ধরনের অনেক পেজ আছে ফেসবুকে, যারা হচ্ছে আসলে এই এক্স এর এই পোস্ট গুলোকে দিয়ে, ওদের কাজ হচ্ছে ফেসবুকে এই কাজগুলো ছড়ানো বা এই কাজগুলো প্রচার করা। যেটা হচ্ছে ধরেন ফেসবুকে আসলে এক্স এর সৌদি আরবের নেটিজেন বা সৌদি আরব নাগরিকদের খুঁজে পাওয়াটা একটু কঠিন, যেহেতু হচ্ছে সৌদি আরবে এক্স বা বাংলাদেশের বাইরে এক্স মানুষ বেশি অ্যাক্টিভ থাকে। তো বাংলা এই ধরনের মানুষেরা হচ্ছে যারা যে অ্যাকাউন্টের কথা বলেন, আমি বলছি যে সৌদি আরবের এই লোকজন তো আমাদের দেশের কথা জানা না। এটা কি আসলেই সৌদি আরবের, না সৌদি আরবে বসে কোনো পরিকল্পনা তৈরি করে আমাদের বিরুদ্ধে? এগুলো আমরা যে অ্যাকাউন্ট গুলো যাচাই করি, মানে যে এগুলো সাধারণত দেখি যে অ্যাকাউন্টের লোকেশন গুলো লেখা থাকে, যে এটার আসলে কোন দেশ থেকে হচ্ছে ওরা অপারেট করছে বা অ্যাকাউন্ট গুলো। তো এরা আসলে সৌদি আরবের নাগরিক কিনা এটা আসলে বোঝা মুশকিল। এমন হতে পারে ধরেন সৌদি আরবে বসে বাংলাদেশি নাগরিক কোনো নাগরিক হতে পারে, এটা তারা সৌদি আরবের কোনো একটা নাম দিয়ে বা প্রোফাইল পিকচার হচ্ছে সৌদি আরবের কোনো একটা ছবি দিয়ে, এবং সে যে সৌদি আরবে আছে এটা সত্য, যেহেতু এটা লোকেশনে দেখা যাচ্ছে, কিন্তু সে যে আসলে সৌদি আরবের নাগরিক কিনা এটা আসলে বোঝা মুশকিল। এটা বাংলাদেশে বসে এটা আমাদের পক্ষে যাচাই করাটা কঠিন, যেহেতু হচ্ছে সে তার যদি কেউ যদি চায় এটা তার ছবি হাইড করতে পারে বা পরিচয় হাইড করতে পারে। এই ধরনের জিনিসগুলো তো আসলে আমরা একটু সমস্যায় পড়ে যাই। এখন এমন অনেক ভিডিও আমরা দেখেছি, যেসব ভিডিও হচ্ছে তারাই শুধু আপলোডকারী, এরকম অনেক অ্যাকাউন্ট আছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এরাই আসলে ভিডিওগুলো ধারণ করে, কোনো একটা ভিডিও এরা হচ্ছে আসলে রেখে দেয় যে কোনো একটা ঘটনাতে এরা এটা ছড়াবে, বা কোনো একটা মতাদর্শর সাথে ওদের যদি মিল পায় ওই সময়টাতে ওরা এটাকে প্রচার করবে। তো এই ধরনের বিষয়গুলোতে আসলে আমরা একটা সমস্যা ফেস করি, যেহেতু যে নিজেই গুজব প্রচার করছে, তাকে রিচ করা বা তার বক্তব্য নিয়ে আসলে এই জিনিসগুলো ডিবাং করাটা কঠিন। কারণ সে জানে যে এটা অপতথ্য, সে জানে যে এটা ভুল তথ্য, তবুও তারা জেনে এটা ছড়াচ্ছে। এখন তাদেরকে আমি জিজ্ঞেস করি, তারা এটা অস্বীকার করবে। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারে। ধন্যবাদ। তো ভাটিকুটিরা তো ষড়যন্ত্রে রয়েছে, তাহলে চতুর্দিকে দেখছি ষড়যন্ত্র। কিন্তু আলী হায়দার চৌধুরী, আপনাকে জিজ্ঞেস করি, ভাটিকুটিরা তো রয়েছে,
ষড়যন্ত্রকারীরা রয়েছে। আমি যদি আরও দু একটা নাম বলি, এই যাদেরকে আমি দেখেছি, গৌতম সাহারা রয়েছে, সারা মাহাজাবিন রয়েছে, আব্দুর রহমান রয়েছে, জানি না তাদের এটি সঠিক নাম কিনা, কিন্তু প্রশ্ন তো আপনাদের বিরুদ্ধেও রয়েছে। এখানে সিন্ডিকেট করা হচ্ছে, এখানে অবৈধভাবে শুধু কেন সৌদি আরব, সারা দুনিয়ায় মানুষ পাঠানো হচ্ছে। এই অভিযোগ কিভাবে অস্বীকার করবেন? তেমনি 1,20,000 টাকা লাগে সৌদি আরবে যেতে, সৌদি আরবে নেওয়া হচ্ছে 5.5 থেকে 6 লাখ টাকা। একই সঙ্গে সিন্ডিকেট, মালয়েশিয়া সিন্ডিকেটের কথা আমরা জানি। কি জবাব দেবেন আপনি? ডেফিনেটলি আপনার আমাদের যতগুলো মার্কেট আছে সবগুলোতে আমাদের কোনো না কোনো একটা সীমাবদ্ধতা আছে, এবং আমার সৌদি আরবে আমাদের আমরা কিন্তু সব রিক্রুটিং এজেন্সি কাজ করার সুযোগ নাই, আমাদের সিঙ্গাপুরে আমাদের সব এজেন্সি কাজ করার সুযোগ নাই, কোরিয়াতে আমাদের সব এজেন্সি কাজ করার সুযোগ নাই, জর্ডানে আমাদের সব এজেন্সি কাজ করার সুযোগ পাচ্ছে না, আমাদের মরিশাসে সব এজেন্সি কাজ করার সুযোগ পাচ্ছে না। এরকম মানে কান্ট্রি টু কান্ট্রি আমাদের এই কথাগুলো, গভর্নমেন্ট পলিসিগুলো এমনভাবে করে রাখছে যে আমরা সবাই কিন্তু সব মার্কেটে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি না। অর্থাৎ আমরা যে কথাগুলো সবসময় বলে আসছি যে সব মার্কেটগুলো খোলা থাকুক এবং সবার জন্য অবারিত থাকুক, যার যোগ্যতা অনুযায়ী প্রফেশনাল, যার যত বেশি স্কিলনেস, যার যত বেশি মার্কেটিংয়ে সে দেশে কাজ করবে। সিম্পল জিনিস, সেটা তো আপনাদের ব্যবসা। কিন্তু এই যে লোকগুলোকে পাঠানো হচ্ছে ইউক্রেন যুদ্ধে, আমি যদি এই ছবিটাও একটু দেখাতে চাই যে ইউক্রেন যুদ্ধে আমাদের যুবকরা মারা যাচ্ছে, তারা কোথায় গিয়েছে? রাশিয়ায় গিয়েছে। আপনি যদি সর্বশেষ যে ছেলেটি ইউক্রেনে গিয়ে মারা গিয়েছে, তো সে তো আপনারা দেখেছেন যে ইউক্রেনে গিয়ে মোহাম্মদ আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকরাম হোসেন, তিনি, এই যে আকরাম হোসেনকে আমরা দেখতে পাচ্ছি, যে আকরাম হোসেন তো গিয়েছিল রাশিয়ায়। এখান থেকে কেউ না কেউ তো পাঠিয়েছে, এখন যুদ্ধে গেছে, এর দায় কে নেবে? হারুন ভাই, এখন এখানে এক প্রশ্ন আছে, এই যে সে গেছে, সে কি আমাদের বিএমইটির ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছে কিনা? যদি বিএমইটির ম্যান পাওয়ার স্মার্ট কার্ড নিয়ে গিয়ে থাকে, তাহলে এটা দূতাবাস কর্তৃক অ্যাটাস্টেড ছিল কিনা? তাহলে যদি অ্যাটাস্টেড থাকে, দূতাবাস দায়িত্ব নিতে হবে, বিএমইটি দায়িত্ব নিতে হবে, আমরা যেসব রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছি আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। এটা তো একটা লাইন আপ হয়ে আছে। আমি যদি আপনার এই রাশিয়ার ঘটনাগুলো দেখছি, আমাদের বেশ কিছু ভাইকে জেদ্দায় নিয়ে, মদিনায় নিয়ে, সেখান থেকে আবার রাশিয়ায় পাঠিয়েছে। তার মানে কি এটা তো কাজের বিনিময় না, দিস ইজ কল ট্রাফিকিং। এখান থেকে জেদ্দা তো তারা এমনি এমনি যায়নি, আমাদের কোন রিক্রুটিং এজেন্ট বা ম্যান পাওয়ার কেউ না কেউ তো পাঠিয়েছে। রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছে, নট নেসেসারি, ট্রাভেল এজেন্সিও পাঠাতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেলে কেউ পাঠাতে পারে। যাওয়ার জন্য এই আমাদের এই করিডোর তিনটা, একটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী বিমানবন্দর, এই তিনটা বিমানবন্দরের করিডোর দিয়ে সবাই যে কোনো ট্যুরিস্ট ভিসা নিয়ে, ভিজিট ভিসা নিয়ে সে যেতে পারে। সুতরাং ভিজিট ভিসা নিয়ে ওখানে ওয়ার্ক পারমিট করে দেবে, এই চুক্তিতে অনেকেই এরকম যাচ্ছে। এর আগে অনেকের পচা গলিত লাশ পেলাম লিবিয়ায়। আমরা এদেরকে ডিটেক্ট করতে হবে, এদেরকে পানিশমেন্ট দিতে হবে। লিবিয়ায় যেটা হয়েছে যে লাশ পচে গলে গেছে, সেটা আনতে পারিনি আমরা এখনো, এখান থেকেই তো গিয়েছে। আপনারা যে লিবিয়াতে গভর্নমেন্ট লিবিয়ার কোনো পারমিশন দিচ্ছে না, আমরা রিক্রুটমেন্ট এখন পাঠাচ্ছি না, পারমিশন দিচ্ছে না। আমরা তো গেল কিভাবে? গেল বিভিন্ন আফ্রিকা হয়ে, দুবাই হয়ে, ওমান হয়ে, বিভিন্ন দেশ, বিভিন্ন রুটে তারা যাচ্ছে। কারণ এরা কিন্তু জেনেই যাচ্ছে। এই যে লিবিয়া থেকে IOM যে কয়েকশো লোক ফেরত আনলো মেডিটেরিয়ান সিতে, মারা যাওয়ার পরেও আমাদের পত্রিকায় এত আলোচনা আসলো যে এইভাবে আপনারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে না, তারপর তো যাচ্ছে। শরীফ, যদি আপনার কাছে জানতে চাই, এই যে আমাদের আলী হায়দার চৌধুরী সাহেব বলছেন, এই যে আপনি একটু আগেই বলছিলেন যে আমরা কেন মেরুদণ্ড সোজা করে প্রতিবাদ জানাতে পারি না, তাহলে এই যে দলে দলে লোক নিয়ে ভূমধ্যসাগরে কখনো, আফ্রিকার জঙ্গলে কখনো, রাশিয়ার যুদ্ধে কখনো, লিবিয়ার উপকূলে কখনো কবরস্থ করা হয়, এর দায় কি আমরা নেব না? এই সিন্ডিকেট কি এর দায় নিতে পারবে না? এর ভিতরে কি নাই? আমরা কি দায়ী না? যদি আপনি বলেন, আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন। না, ধন্যবাদ। আমি তো আসলে বলবো যে দায়িত্ব নাই, নিতে হবে। আমি তো বলবো যে এটা রাষ্ট্রীয়ভাবে। আপনাকে আমি শুধু উদাহরণ দিই, মালয়েশিয়ার সিন্ডিকেট, আমার সাংবাদিকতা জীবনের বা সারা জীবন আমি একটা ব্যর্থতার যেটা আমার জন্য এখনো অপরাধ, সেটা হচ্ছে মালয়েশিয়ার সিন্ডিকেট থামাতে না পারা। আমি এত অসংখ্যবার রিপোর্ট করেছি, এতবার টেলিভিশনে বলেছি যে এই সিন্ডিকেট হলে এই পরিণতি হবে, এরা সিন্ডিকেট করছে, সিন্ডিকেটে এই টাকা হচ্ছে। তারপরেও এই রাষ্ট্রের মন্ত্রীরা, সচিবরা তারা বলেছেন যে সিন্ডিকেট করবেন না, তারপর তারা সিন্ডিকেট হয়েছে। এবং এই বাংলাদেশ রাষ্ট্রের বিএমইটির মহাপরিচালকরা,
সচিবরা, মন্ত্রীরা এবং রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধাররা প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত সিন্ডিকেটকে অনুমোদন দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, আপনি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য 2016-17 সালে 10 জনের একটা সিন্ডিকেট করেছেন। এই সিন্ডিকেটের কারণে যখন শ্রমবাজার বন্ধ হলো, আপনি আবার 2022-23 সালে এসে যেই সিন্ডিকেটের কারণে শ্রমবাজার বন্ধ হলো, সেই সিন্ডিকেটকে আপনি আবার শ্রমবাজার চালু করতে দিলেন, 25 জনের সিন্ডিকেট। পৃথিবীর আর কোথাও এইরকম ভয়াবহ বর্বর ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তো এই যে সিন্ডিকেট আপনি করছেন, এই সিন্ডিকেটের জন্য কি আমাদের কোনো সরকারি কর্মকর্তা, তিনি যারা দায়িত্বে ছিলেন, যারা ছিলেন, তাদেরকে সাজা হয়েছে? দিনের পর দিন যে সিন্ডিকেট যারা করছে, এমনকি আপনার এখন আমরা ফের শুনছি আবারও মালয়েশিয়ার সিন্ডিকেট হবে। মানে কি ভয়াবহ ব্যাপার, বারবার আমরা দেখছি যে, এবং কারা সেই সিন্ডিকেট করছে জানার পরে যদি সিন্ডিকেট হয় এই মালয়েশিয়ায়, সৌদি আরবে গুটি কয়েক লোক পাঠাবে। তো এই যে আপনি এই যে রাশিয়া যে পাঠানোর কথা বলছেন, এবং সবসময় যেটা রিক্রুটিং এজেন্সি জড়িত থাকে তাও না, হায়দ্রাবাদের কথা ঠিক। অনেক সময় আপনি ট্রাভেল এজেন্সি, আমি আপনাদেরকে বলি, কোভিডের পরপর 2021-22 সালে অসংখ্য লোকজন দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা যাওয়া শুরু করলো। দুবাই আমরা তখন প্রতিবাদ করলাম, আমি নিজে বললাম, আপনার এয়ারপোর্টের এজেন্সিগুলো তারা কিছু লোককে আটকালো। দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস থেকে একটা চিঠি দেওয়া হলো যে ট্রাভেলে ভিসায় যেন ট্যুরিস্টের লোকজনকে যেতে দেওয়া হয়। কেন? কারণ কাজ আছে। আমরা তখন বললাম কাজ থাকলে তারা এমপ্লয়মেন্ট ভিসা দিবে, কেন ট্যুরিস্ট ভিসায় তারা লোক যাবে? এই যে আমার 2 লাখ 2.5 লাখ লোক বিমানবন্দরে সবার চোখের সামনে দিয়ে গেল, এবং যাওয়ার পর আপনি দেখেন এখন আমরা যাদেরকে পাচ্ছি ইউরোপে যাচ্ছে, ভূমধ্যসাগর এরা হচ্ছে বেশিরভাগকে আমরা দেখছি দুবাইতে তারা কাজ পায়নি, তারা দুবাই, ইরান, তার্কি বিভিন্ন রুট হয়ে গেছে। এবং আপনি বলছিলেন ভূমধ্যসাগর হয়ে যাওয়া, অনেক বছর ধরে এটা নিয়ে আমরা কাজ করি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। আপনি দেখেন বাংলাদেশ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে গত 10 বছর ধরে সবসময় প্রথম হচ্ছে যেই দেশগুলো থেকে সবচেয়ে বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের সঙ্গে আর কারা কারা আছে? সুদান, আফগানিস্তান, সিরিয়া, যেই দেশগুলোতে যুদ্ধ চলছে সেই নাগরিক দেশ থেকে বাংলাদেশের লোকজন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা যাচ্ছে। এবং যখন 26 জন মানুষ মারা যাবে বা উপকূলে লাশ পাওয়া যাবে, তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী হঠাৎ করে তৎপর হয়। সারা বছর জুড়ে আমাদের জন্য ঘুম থাকে। এই রাষ্ট্র যদি মনে করে যে আমার লোক যে কোনো মূল্যে যাক, মাটির নিচে দিয়ে, সাগর পাড়ি দিয়ে, যেভাবে ইচ্ছা যাক, গিয়ে রেমিটেন্স পাঠাক, এবং আমরা যদি গভর্নেন্সটা, সুশাসনটা অভিবাসনের ক্ষেত্রে না আনি, আপনি এরকম দুরবস্থায় দেখবেন। ধন্যবাদ শরীফুল হাসান আপনাকে, ধন্যবাদ আলী হায়দার চৌধুরী, মহাসচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরাজ, ধন্যবাদ তানভীর মাহতাব আবির। তাহলে যেটা বুঝলাম, শুধুমাত্র গুজব নয়, আমাদের গুজব, আমাদের লোভ, আমাদের ষড়যন্ত্র সব আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে, আমাদেরকে ঘিরে ধরছে। সতর্ক থাকতে হবে। সতর্ক থাকবেন, ফ্যাক্ট চেক দেখবেন প্রতি রোববার রাত 10টায়। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।